শুভ সকাল রুনিয়া। শুভ সকাল জুবাইর। সেই সাথে শুভ সকাল জানাচ্ছি আপনাদের সবাইকে যারা ঠিক এই মুহূর্তে যুক্ত হচ্ছেন দেশ কিংবা দেশের বাইরে যে প্রান্ত থেকে যুক্ত আছেন। সকালের বাংলাদেশের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সাথে আছি আমি জুলহা জুবাইর এবং সাথে আছে মেরুন। এবং আজকে যেহেতু বৃহস্পতিবার মানে হচ্ছে আজকে কর্মদিবসের শেষ। কালকে থেকে শুক্র শনির ছুটির আমেজে যারা এখন থেকেই হয় না প্ল্যানিংগুলো করে ফেলতে চাচ্ছেন তাদেরকে বলতেছি যে অনেক আছে ঘটনা আমাদের কাছে, সবগুলো একটা একটা করে আপনাদেরকে জানিয়ে দিব যাতে সামনের দুটো দিন আপনারা বেশ আনন্দে কাটাতে পারেন। রুনিয়া বলছিল ঘটনার কথা, আমি বলবো আয়োজনের কথা। জানাতে চাই প্রধান প্রধান বিভাগীয় শহরগুলোতে এবং অন্যান্য শহরগুলোতে কি কি আয়োজন থাকছে। যেমন ঢাকার আলিয়াস ফ্রান্সিসের ঢাকার লা গ্যালারিতে কিন্তু চলছে প্রকৃতির সাথে সংস্কৃতি শিরোনামে এক চিত্র প্রদর্শনী। এতে রয়েছে শিল্পী বিপদ ভঞ্জন সেন কর্মকারের 40টি চিত্রকর্ম। সোমবার থেকে বৃহস্পতিবার বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত এবং শুক্র ও শনিবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত ও বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকছে। এবং মনে করিয়ে দিতে চাই আজ কিন্তু এই প্রদর্শনীর শেষ দিন। ঢাকাবাসীর জন্য একটি সুখবর আছে, সেটা হচ্ছে বাংলা একাডেমির প্রাঙ্গণে আজ থেকে শুরু হচ্ছে 3 দিনব্যাপী উৎসব ঢাকা লিট ফেস্ট। এখানে ঢাকা লিটারি ফেস্টিভ্যালের এবং এই উৎসবে অংশ নেবেন প্রায় 250 জন সাহিত্যিক, শিল্পী এবং মানবাধিকার কর্মী ও সাংবাদিক। এই মধ্যে দিয়ে বাংলাদেশের বইয়ের বাইরে অংশগ্রহণকারী রয়েছেন 60 জন, আসবেন 14টি দেশ থেকে। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী এবং এই উৎসব চলবে 21শে নভেম্বর পর্যন্ত। একটি বিষয় নিয়ে বলতে চাই, এই আয়োজনের জন্য কিন্তু সারা বছর ধরে এখন বাঙালি অপেক্ষা করে, কারণ বাংলার প্রাণের এক বিশেষ মেলা অনুষ্ঠিত হয়ে যায় বাংলা একাডেমি প্রাঙ্গণে। যাই হোক, ঢাকার আরেকটি আয়োজনের খবর জানাবো। রাজধানীর খিলক্ষেতে এয়ারপোর্ট রোডের হোটেল লা মেরিডিয়ানে কিন্তু চলছে স্কাই বলরুমে বেস্ট কম প্রেজেন্টস লিজেন্ডস নাইট অনুষ্ঠানে আজ গান গাইবেন বাংলা গানের কিংবদন্তি দুই শিল্পী সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন। 70 ও 80-র দশক বা তারও আগের এমন কালজয়ী গানগুলো দর্শক শ্রোতাদের সামনে সরাসরি নতুন করে গাইবেন এই গুণী শিল্পীরা। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা 7টায়। ঢাকার আরেকটি আয়োজনের মধ্যে থাকছে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব ও কর অঞ্চল 9-এর আওতায় ঢাকা উত্তরার কার্যালয়ে আজ থেকে শুরু হচ্ছে 3 দিনব্যাপী শীতকালীন আয়কর মেলা। করদাতারা উৎসব মুখর পরিবেশে মেলায় আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। এছাড়াও নতুন ইটিএন নিবন্ধন এবং পুনর্নিবন্ধনের সুবিধা পাওয়া যাবে এই মেলায়। এই মেলা চলবে 21শে নভেম্বর পর্যন্ত। ঢাকা থেকে আরও যারা যুক্ত আছেন তাদের জানাতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের IBA JUর সাংস্কৃতিক সংগঠন ইনফিউশন আজ বিশ্ববিদ্যালয়ের বিউটিফুল জাহাঙ্গীরনগর শীর্ষক কনসার্টের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। আর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এই কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকার আরেকটি খবর আপনাদেরকে মনে করে দিচ্ছি, সেটা হচ্ছে রাজধানীর বিকরণেসা নূন স্কুল অ্যান্ড কলেজে 2016 শিক্ষাবর্ষের প্রথম শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হয়েছে অনেক দিন থেকে। যাদের জন্ম 2009 প্রথম জানুয়ারির 1 তারিখ থেকে 31শে ডিসেম্বরের মধ্যে কেবল তারাই আবেদন করতে পারবেন এবং এই আবেদনের পর সরকারি নীতিমালা অনুযায়ী লটারির মাধ্যমে ভর্তিযোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। এই আবেদন প্রক্রিয়া চলবে 20শে নভেম্বর পর্যন্ত। অনলাইনে আবেদন করা যাবে, যার অ্যাড্রেস হচ্ছে www.vnsc.edu.bd। দর্শক, আপনাদের অনেকগুলো আয়োজনের খবর জানিয়েছি। এর মধ্যে খুলনা থেকে যারা যুক্ত আছেন তাদের জানাতে চাই, খুলনা নগরীর বয়রা আয়কর ভবন প্রাঙ্গণে আজ থেকে শুরু হচ্ছে 3 দিনব্যাপী শীতকালীন আয়কর মেলা। করদাতাদের কর প্রদানে উৎসাহিত করতে ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় করদাতাদের সেবা প্রদানের জন্য রিটার্ন দাখিল সহ 18টি স্টলও থাকছে। মেলা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই আয়কর মেলা চলবে 21 নভেম্বর পর্যন্ত। যারা নতুন করদাতা হিসেবে নির্দিষ্ট হয়েছেন বা যারা নতুন করদাতা হিসাবে লিপিবদ্ধ করতে চান নিজেদের নামগুলো, চলে যেতে পারেন এই আয়োজনে। এখন চলে যাচ্ছি মাগুরায় জ্যৈষ্ঠী পূজার মধ্যে দিয়ে 5 দিন ব্যাপী দেশের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও সর্ববৃহৎ কাতুয়ানি পূজা এবং মেলা। এবং এই জেলার কাতুয়ানি পূজা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। দেশের বিভিন্ন জেলায় এমনকি পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল থেকে বহু দর্শনার্থী মাগুরাতে আসেন পূজা দেখতে। এই পুজো চলবে 21শে নভেম্বর পর্যন্ত এবং এই পুজোর সাথে মেলা চলবে 1 মাস ধরে। যশোর থেকে যারা এখন আমাদের শুনছেন, যশোরে কিন্তু চলছে মহিলা হ্যান্ডবল লিগ। এবারের লিগে 9টি ক্লাবও অংশ নিয়েছে। নিঃসন্দেহে এক দুর্দান্ত উত্তেজনাপূর্ণ খেলা
আয়োজিত হবে এবং সেই সাথে এক ভালো ফলাফলের অপেক্ষায় আছে আমরা। রুনি, অনেকগুলো আয়োজনের কথা জানলাম, তোমার কাছ থেকে যদি একটু খণ্ড বিশেষ আলাদা করে জানতে চাই যে কোন আয়োজনটা একদম চোখ বন্ধ করে বলে দিতে পারো তুমি যাচ্ছ? লিড ফেস্টের কথা তো অবশ্যই বলতে হয়, কারণ আমরা অলরেডি তাদের ওখান থেকে দুজন এসেছিলেন আমাদের অতিথি, সাবরিনা ইসলাম এবং তার সাথে রাজীব, তাদেরকে আমরা ইন্টারভিউ করেছি এবং আমাদের খুবই আমরা প্রাণ ভরে উৎসাহ নিয়ে অপেক্ষা করছি যে কখন লিড ফেস্টে যাবো, এবং আপনাদের সবাইকে একইভাবে আমন্ত্রণ জানাচ্ছি যাতে আপনারাও লিড ফেস্টে যান এবং বই পড়ার অভ্যেসটি আবার গড়ে তুলেন। এই মুহূর্তে যে অভ্যেসটি গড়ে তোলা খুব প্রয়োজন সেটা হচ্ছে প্রতিদিনের পত্রিকা পড়া। তো আমার হাতে আছে প্রথম আলো থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি, রিভিউর আবেদন খারিজ, রায় বহাল। প্রতারণা শেষ রক্ষার চেষ্টা হচ্ছে সাকার। মানবতা বিরোধীর অপরাধের বিচার 5 বছরে বিচার শেষ। এবং শেষের দিকে যদি কিছু খবর খুঁজি সেখানে হচ্ছে আমরা সুবিচার পেয়েছি, অধ্যাপক আনিসুজ্জামানের প্রতিক্রিয়া। মুজাহিদের ষড়যন্ত্রের শিকার জামায়াত বলেছে। ফেসবুক সব সামাজিক গণযোগাযোগ মাধ্যম বন্ধ। এই ছিল আমার হাতে প্রথম আলোর কিছু খবর। ধন্যবাদ দুনিয়াকে। দর্শক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা হাতে আছে, যুগান্তরের শিরোনামগুলো পড়ে শোনাচ্ছি। প্রথমেই লালকালিতে তারা একইভাবে শিরোনাম করেছে, ফাঁসির মঞ্চে সাকা মুজাহিদ, মৃত্যুদণ্ড বহাল, যে কোনো দিন কার্যকর। সেই সাথে এক সমীক্ষায় তাদের গ্রেফতার হওয়া থেকে শুরু করে বিচার প্রক্রিয়ার পুরো বিষয়টি বলা হয়েছে এবং রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার সুযোগ পাবেন তারা। উপেক্ষিত নির্দেশনা, উদ্যোক্তারা হতাশ, বৈদেশিক মুদ্রার ঋণ বিতরণে ব্যাংকগুলোর আগ্রহ নেই এবং সারা দেশে নিরাপত্তা জোরদার। শেষ পাতায় চলে যাব অন্যান্য প্রসঙ্গের সাথে। আর যে বিষয়টি এসছে, গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদন, এবার টার্গেট কারাগার। উগ্রপন্থী একত্রিত করার চেষ্টা করা হচ্ছে। জোট আমলে নিয়োগ পাওয়া কারারক্ষীরা নজরদারিতে, কারাগারে 3 স্তরের নিরাপত্তা। সেই সাথে ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ অনির্দিষ্টকাল বন্ধ। 1.5 ঘন্টার ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ছিল বাংলাদেশ। এই ছিল যুগান্তরের সর্বশেষ। ধন্যবাদ জুবাইর অনেকগুলো শিরোনামের জন্য। আমার হাতে আছে সমকাল থেকে যে খবরগুলো পড়ছি। লালকালিতে বড় কিছু খবরটি দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে প্রস্তুত ফাঁসির মঞ্চ, রিভিউর আবেদন খারিজ, সাকা মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর, সময়ের ব্যাপার। দুজনেরই ফাঁসি হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সন্ত্রাস জঙ্গিবাদে জড়িতদেরকে ধরিয়ে দিন বলেছেন প্রধানমন্ত্রী। তার পাশাপাশি হচ্ছে ফেসবুক, ভাইবার আপাতত বন্ধ। বিএনপি এবারও নিশ্চুপ, দিনাজপুরে বিদেশিকে গুলি। এই ছিল আমার হাতে সমকালের কিছু খবর। ধন্যবাদ রুনিয়াকে। একইভাবে ইত্তেফাকও প্রসঙ্গটা টেনেছে সেই যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে। দৈনিক ইত্তেফাকের সংখ্যা থেকে পড়ছি, সালাউদ্দিন ও মুজাহিদের ফাঁসি বহাল, রায় পুনর্বিবেচনার আবেদন আপিল বিভাগে খারিজ। রিভিউর রায় প্রকাশের পর তা কার্যকর হবে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে রায় প্রকাশ করা হবে, প্রধান বিচারপতি জানিয়েছেন। সেই সাথে আরও বলা হয়েছে এখানে, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন, প্রধানমন্ত্রীর আহ্বান। ফেসবুক, ভাইবার, লাইন, হোয়াটসঅ্যাপ বন্ধ এবং সারা দেশে আজ হরতাল ডেকেছে জামায়াত। শেষ পাতায় চলে যেতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে যা এসছে। ঢাকা লিড ফেস্ট আজ শুরু এবং সেই নবজাতকে মারা গেছে, বিষয়টি জানানো হয়েছে এবং ব্যাংক ঋণের বিতরণ বাড়ছে না, খেলাপি ঋণ বেড়েই চলেছে। এই ছিল আমার কাছে ইত্তেফাকের সর্বশেষ। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠতে বড় করে যে খবরটি এসেছে সে একই খবর। ফাঁসির দড়ির সামনে, যে কোনো মুহূর্তে ফাঁসি কার্যকর, জেল কোড কার্যকর হবে না বলেছেন আইনমন্ত্রী। আমরা আইনি লড়াইয়ে হেরে গেছে, আসামির আইনজীবীরা বলেছেন। রিভিউর আবেদন খারিজ করা হলো সাকা ও মুজাহিদের। তার পাশাপাশি হচ্ছে যেটি খবর সেটা হচ্ছে জামায়াত আজ হরতাল ডেকেছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ চাই, সংসদে প্রশ্নোত্তর পর্বে বলেছেন প্রধানমন্ত্রী। দিনাজপুর এবার প্রকাশ্যে ইতালীয় নাগরিক ডাক্তার পিচমকে হত্যার চেষ্টা। তাছাড়া হচ্ছে প্যারিসে পুলিশের ব্যাপক অভিযান, নারী জঙ্গি সহ নিহত 2। এই ছিল দৈনিক জনকণ্ঠ থেকে কিছু খবর। ধন্যবাদ দুনিয়াকে। দর্শক, দি ডেইলি স্টারের একটি সংখ্যা হাতে আছে, ডেইলি স্টারের শিরোনামগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। লালকালিতে প্রথমেই তার শিরোনাম করছে, ডেথ no less. Legal process complete as Supreme Court rejects petition of war criminals convict Saladdin Qadir Chaudhry Mujahid to review death penalty. সেই সাথে JS body wants end of TIB decisions to ask NGO bureaus for cancelling watchdog registration. সেই সাথে Jamaat calls hartal, BNP keeps mum. All his delaying simmer tactics come to no halt. এবং সাডেন শাটডাউন ফলোজ ভার্ডিক্ট। শেষ পাতায় চলে যেতে চাই। 3 held over Niloy murder, cops say they threatened the blogger, claimed responsibility for killing. এই ছিল আমার কাছে ডেইলি স্টারের সর্বশেষ। শুনিয়া। ধন্যবাদ জুবাইর তোমাকে। মোটামুটি পত্রিকার পাতাগুলো একই ধরনের খবর দিচ্ছে এবং আকাশে বাতাসে ঠান্ডার অবস্থাটাও একই রকমের। তো আমার এই মুহূর্তে যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে এই বন্ধ নাকটাকে একটু আরাম দেওয়ার জন্য চায়ের কাপটা। তো চায়ের কাপ হাতে তুলে নিচ্ছি, যাচ্ছি আমাদের প্রথম বিরতির জন্য। যখন ফিরে আসবো বাকি আয়োজন নিয়ে। আপডেট। Stay tuned.
বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। মাত্রই যারা যুক্ত হচ্ছেন আরও একবার শুভ সকাল। দেশ কিংবা দেশের বাইরে যে যেখানেই আছেন, যাদের এখন সন্ধ্যা, যাদের কিংবা রাত, তাদের জন্য ভোর সকালের আমাদের এই আয়োজন সকালের বাংলাদেশ। এবং যারা এখনও ঘুম থেকে উঠেননি কিন্তু পরিবারের অনেকেই উঠে গেছেন, তাদেরকে বলবো প্লিজ আপনাদের পরিবারে যিনি আছেন তাদেরকে উঠিয়ে দিন। কারণ এত সুন্দর একটি সকাল যদি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিতে হয় তাহলে তো জীবনের অনেকটা অংশই চলে যাবে। তো এই মুহূর্তে যেটা করতে পারে, এত সুন্দর সকাল যখন হয়ে গেছে তাহলে একটু ঢাকার বাইরে থেকে কোথাও থেকে ঘুরে আসি, একটু গ্রামের সকালের আকাশ বাতাসটা একটু দেখে আসি। রুনিয়া, অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। এবং এইভাবেই আমরা প্রজন্মের পর প্রজন্ম ঠিক নিজেদের মাটির কাছে থাকতে চাই এবং নিজেদের দেশটাকে গড়ে তোলার প্রতিবার প্রত্যয় নিতে চাই যে না, নিজের দেশটাকে নিজেকেই গড়ে তুলতে হবে। এরকম হাস্যোজ্জ্বল মুখগুলোর মতো আরেকটি হাস্যোজ্জ্বল মুখ আছে যে গ্রাম বাংলার পথে পথে ঘুরে বেড়ায় আমাদের জন্য। এখন আপনারা অবশ্যই বুঝতে পারছেন সামির কথাই বলছি। এবং আমরা জানি আজ এবং আগামীকাল কিন্তু রাজবন বিহারে পুরো দেশব্যাপী যেই কঠিন চিবরদানের আয়োজনগুলো হয়েছে তার সমাপ্তি হিসাবে এবং পূর্ণতা হিসাবে আজ রাজবন বিহারে আজ এবং আগামীকাল কঠিন চিবরদানের এই পর্বটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং চিবর দান করা হবে কিন্তু আজ একদম শেষ, আজ এবং আগামীকালে দুদিন ব্যাপী। এবং যেই জায়গায় আয়োজিত হচ্ছে এই আয়োজন রাজবন বিহারে স্বামী সম্প্রীতি ঘুরে এসছে এবং তার ঘুরে আসার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। ঘুরতে ঘুরতে আমি আসলে একটু কনফিউজড হয়ে গেছি, কারণ আমি কোন জায়গাটাতে এসেছি। আশেপাশে দেখে যা মনে হচ্ছে এখন পর্যন্ত যে কোনো ধর্মীয় উপাসনালয় হবে হয়তো, তবে আমি একটু আসলে কনফিউজড কারণ আশেপাশে অনেক মানুষও রয়েছে, অনেক দর্শনার্থী রয়েছে। দাদা কেমন আছেন? ভালো আছেন? আমি দিয়াম চাকমা। আচ্ছা দাদা, একটু জানতে চাচ্ছিলাম যে আমি এক্স্যাক্টলি আসলে কোন জায়গাটাতে আছি এখন? এটা হলো যে রাঙ্গামাটি 3 পার্বতী জেলার মধ্যে বিখ্যাত রাজবন বিহার। আচ্ছা ঠিক আছে দাদা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু পুরো রাজবন বিহারটা একটু ঘুরে দেখতে চাই, আমি আসলে কি দেখাতে পারি আমাদের দর্শকদেরকে। ঠিক আছে, ধন্যবাদ। बुद्धं शरणं गच्छामि धम्मं। আমি এই মুহূর্তে রাজবন বিহারের ঠিক ভেতরে জায়গাটাতে চলে এসেছি। আর ধর্মীয় প্রথা অনুযায়ী আপনি যখন এখানে আসবেন আপনাকে আপনার মাথার টুপি এবং পায়ের জুতা খুলে আসতে হবে। তবে এখানে আসার পর আমার মনের মধ্যে কিন্তু অনেক বড় একটা কোয়েশ্চেন মার্ক, কারণ লোকমুখে যেটা শুনেছি আজ থেকে ঠিক 17 বছর আগে এখানে দুটি পাথর স্থাপন করা হয়েছিল যেগুলোর ওজন ছিল 1 থেকে 1.5 কেজির মতো। কালের বিবর্তনে সেই পাথরগুলো আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এখন তো দেখে মনে হচ্ছে এটার ওজন 1 থেকে 1.5 টন হয়ে গেছে, আকারও বেড়ে গেছে। যেভাবে স্থাপন করা হয়েছিল পাথরটা, সেখান থেকে তার ওজনও বেড়েছে, আকৃতিও বেড়েছে। কিভাবে সম্ভব আমি জানি না। এই জায়গার স্পেশালিটি কি আপনার দৃষ্টিতে? আপনি যেহেতু দ্বিতীয়বারের মতো এসেছেন এই জায়গাটাতে। শান্তশিষ্ট একটা পরিবেশ ভালো লাগে, প্রাকৃতিক একটা ছোঁয়া আছে যেখানে আসলে মনটা একটু ভালো লাগে, এই জন্যই আসে। আমার নয়ন ধারার বিরাম নাই রে, নয়ন ধারার বিরাম। আমি এই মুহূর্তে রাজবন বিহারের শ্রদ্ধেয় বনবান্তে, যিনি এই রাজবন বিহারের প্রতিষ্ঠাতা, তার যে পবিত্র মন্দিরটা সেটার ভেতরে প্রবেশ করেছি। এখানে আসার সময় যে জিনিসটি লেখা ছিল খুব বড় অক্ষরে, সেটা হচ্ছে যে নীরবতা পালন করতে হবে। অর্থাৎ আমি খুব বেশি জোরে জোরে আপনাদের সঙ্গে কথা বলতে পারবো না। তবে এখানকার বিশেষত্ব যা, তা হচ্ছে শ্রদ্ধেয় বনবান্তে উনি অনির্বাণ লাভের পর ওনার মৃতদেহটাকে একটা বিশেষ প্রক্রিয়ায় মমি করে রাখা হয়েছে এবং প্রত্যেক দিন অসংখ্য ভক্ত, গুণগ্রাহী এবং স্থানীয় মানুষ বা বাইরে থেকে অনেকে এসে এই জায়গাটিতে দর্শন করে যান। এবং আমি একটু এগিয়ে দেখতে চাই আসলে পুরো ব্যাপারটা আসলে কী। জয় তু বুদ্ধ, জয় তু বুদ্ধ।
জয়তু বুদ্ধ ভগবান। সাম্প্রতিক সময়ে আমি যে জায়গাগুলো থেকে ঘুরে এসেছে তার মধ্যে কিন্তু অন্যতম একটি জায়গা ছিল এই রাজবন বিহার। রুনিয়া, এবং আমি স্বামীকে বড্ড হিংসে করি এবং তার পাশাপাশি বলতে চাই যে স্বামী আসলে অনেক ভাগ্যবান এবং ওর মাধ্যমে আমরা অনেক ভাগ্যবান এবং ভাগ্যবতী যে আমরা বাংলাদেশের এত এত সুন্দর জায়গাগুলো এখানে বসে একবারে চোখ বুলিয়ে দেখে নিতে পারছি। একদম তাই। এরকম আরো একটি দর্শনীয় স্থানে আপনাদের ঘুরিয়ে আনতে চাই এবং অন্তত যাওয়ার রাস্তাটুকু আপনাদের বলে দিতে চাই, আর তা হচ্ছে রাতারগুল বাগান। এবং যারা যেতে চান তাদের জন্য বলছি, রাতারকুল জলবন বাংলাদেশের একমাত্র জলবন যা বন্যপ্রাণীর অভয়ারণ্য। বনের আয়তন ৩৩২৫.61 একর, আর এর মধ্যে ৫০৪ একর বনকে ১৯৭৩ সালে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। বর্ষাকালের এই বনে অথই জল থাকে 4 মাস, তারপর ছোট ছোট খালগুলো হয়ে যায় পায়ে চলার পথ, আর তখন পানির আশ্রয় হয় বন বিভাগের খোঁড়া বিলগুলোতে। সেখানেই আশ্রয় নেয় জলজ প্রাণীকুল। কিভাবে যাবেন সেটা বলে দিচ্ছি। সিলেট শহরের চৌহাট্টা থেকে মাইক্রোবাস যোগে চলে যান গোয়াই নদীর তীরে। খরচ পড়বে ১৫০০ থেকে ২০০০ টাকার মতন। এখান থেকে ৮ ঘন্টার মতন ইঞ্জিন চালিত নৌকায় করে যেতে হবে রাতারকুল, যেখান থেকে ডিঙ্গি নৌকা নিয়ে বনের ভেতরে ঢুকতে হবে। সিলেট শহরের অম্বরখানা মোড় থেকে সিএনজি বা অটোরিকশা করেও যেতে পারেন মোটরঘাট। যেতে সময় লাগবে প্রায় ৩০ মিনিট থেকে ৪৫ মিনিটের মতন, যেখান থেকে নৌকা রিজার্ভ করেও রাতারকুলে যেতে পারবেন আপনারা। দর্শক, অনেকগুলো উপায়ে কিন্তু আমরা বলে দিয়েছি, অনেকগুলো জিনিস একদম মনোযোগ দিয়ে শুনতে হবে এবং যখনই শুনছেন, যখনই জানছেন, যখনই যাচ্ছেন, একটি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে যে পরিবারের সদস্যদের যাওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, কারণ রাতারকুল যেহেতু একদম সরাসরি প্রকৃতির খুব কাছের একটি জায়গা। যারা সাঁতার জানেন তাদের জন্য কিন্তু খুব নিরাপদ এই জায়গাটি, যারা সাঁতার জানেন না তাদেরও ঘাবড়ে যাওয়ার প্রয়োজন নেই, তবে একটু সাবধানে থাকতে হবে। কিন্তু যারা ছোট বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছেন একটু খেয়াল রাখবেন যেন বাচ্চাদেরকে নৌকোর পাশে বসতে দেবেন, ওদেরকে আপনার কাছাকাছি রাখবেন যাতে পানির মধ্যে বেশি হাত দিতে গিয়ে কোনো বিপদ না ঘটে যায়। এবং এই সবুজের সমারে হারিয়ে যাবেন এই বিষয়ে কিন্তু একদম নিশ্চিত বলে দিতে পারছি। আর যারা হারিয়ে যাচ্ছেন আজ তাদের উদযাপনগুলোর মধ্য দিয়ে, যাদের আজ কোনো বিশেষ দিন, তাদের জন্য কিন্তু বলে দিতে চাই যে এই বিশেষ সময়গুলোর পুরো সাথেই আছে সকালের বাংলাদেশ। আপনাদের প্রতিদিনের চাহিদা এবং প্রতিদিনের উৎসব উদযাপনের সঙ্গেই আছে যমুনা পরিবার, যমুনা টেলিভিশন। তারই ধারাবাহিকতায় আজ যাদের জন্মদিন আছে তাদের একটু উদ্দেশ্য করে আপনাদের উৎসবগুলোর, উপলক্ষগুলোর, আয়োজনগুলোর খবর সবার সাথে শেয়ার করতে চাই। যেমন আজ কিন্তু শাহেদ লিখছেন সিলেট থেকে, আজ আমার বাল্যবন্ধু মনিরের জন্মদিন। জীবনের বহু স্মৃতির একমাত্র সাক্ষী হিসাবে আমরা থেকেছি পাশাপাশি। আজ সে অনেক দূর জীবন ও জীবিকার তাগিদে। শুভ জন্মদিন বন্ধু, তোমাকে মিস করছি অনেক। কি বলার আছে রুনিয়ার, এই যে শাহেদ লিখছে তার বন্ধুকে অনেক বেশি মিস করছে। আমার মনে হয় বন্ধুত্ব জিনিসটাই এমন, যত দিন যায় তত সেটা গাঢ় হয়, জাস্ট রঙের মতন। যত আপনি সেটাতে রং দিতে থাকবেন বন্ধুত্বের রং গাঢ় হতেই থাকে। তো এই যে আজকে যে দূরত্বটা আছে সেটা তার কর্মব্যস্ততার জন্য আছে, জীবনের তাগিদের জন্য আছে। জীবনের তাগিদ যখন তার ফুরিয়ে যাবে, যখন একটু অবসর সময় পাবে, তখন দেখা যাবে এই পুরনো সব স্মৃতিগুলোকে আরেকবার রোমন্থন করার সময় হয়ে যাবে। রঞ্জু আমাদের ফেসবুক পেজে লিখে জানিয়েছে আজ তার বাবার জন্মদিন। আগে বেশ ঘটা করে দিনটি পালন করা হতো, কেন জানি এখন তা আর হয় না। বাবা মা দুজনই ব্যস্ত হয়ে পড়েছেন, তারা ভুলেই যান যে আজ বিশেষ একটি দিন। আগের দিনগুলোর মতো যদি আবার বিশেষভাবে পালন করতে পারতাম। তারপর বাবাকে বলছি শুভ জন্মদিন বাবা। যে কোনো মাধ্যমে হোক এই উপলক্ষের উদযাপনটুকুর খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। রঞ্জু, আপনার পরিবারের জন্য শুভকামনা, আপনার বাবার জন্য জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। এবং তার পাশাপাশি বলতে চাই, কর্মব্যস্ততার জন্য অনেক সময় হয় যে বড়রা যখন বড় হতে থাকে, মা বাবারা যত বড় হতে থাকে না, পরিবারের দায়িত্ব সব কিছু মিলে নিজেদের দিকে তাকানোর একদম সময় হয় না। তো রঞ্জু, আজকে যদি বিশেষ করে আপনি দিনটাকে কোনোভাবে উদযাপন করতে পারেন, বাবা মাকে বাইরে নিয়ে যেতে পারেন, বাবাকে নিয়ে যেতে পারেন, আমাদের সত্যিই খুব ভালো হয়। এবং এই যে পরিবারের মধ্যে যে পারিবারিক দৃঢ় বন্ধন সেটা আবার তৈরি হয়ে যাবে। আচ্ছা, এরপরে যার উপলক্ষের খবরটুকু পড়ছি, যার উদযাপনের খবরটুকু পড়ছি, রেশমি নন্দী চট্টগ্রাম থেকে লিখছেন, ছোটর নামে খুব দুষ্টু আর মিষ্টি ছেলে আছে। আজ তার জন্মদিন। জন্মদিনের কেক আর উপহার কিভাবে পটিয়ে অন্যের কাছ থেকে নিতে হয় তার জ্বলন্ত প্রমাণ হলো আমাদের এই ছোট ভাইটি। আমি আজীবন তার এই যন্ত্রণা পেতে চাই আর বলতে চাই এবারের ছোট ভাই যেন এ ধরনের ছোট ভাই যেন প্রতি ঘরে ঘরে থাকে। রেশমি নন্দী লিখছে তার ছোট ভাইয়ের জন্য।
ছোটন অনেক সৌভাগ্যবান এবং রেশমি আপনিও অনেক সৌভাগ্যবতী, কারণ ছোটনের এই যে আবদারটা আপনি যে এত সুন্দর করে মেনে নিচ্ছেন এবং এটাকে যে আপনি আরও বেশি এনকারেজ করছেন সেইটা যেন, এবং ছোটন এই গুণ কিন্তু খুব কম মানুষের থাকে যারা অন্যকে পটিয়ে নিজের জিনিসপত্র বের করে নিতে পারে। তো এই চর্চা চালিয়ে যান, প্রতি বছর যেন এটা মানে হয় না নেয়ার মাত্রাটা বাড়তে থাকে, কারণ যত নিতে পারবো আসলে ততই দুহাত ভরে দিতেও পারবো। একদমই তাই, এরকম ছোট ছোট পায়ে ছোটন এগিয়ে যাবে এটাই প্রত্যাশা, এবং ছোটনের আগামী দিনগুলো অনেক সুন্দর হবে। সেই সাথে রঞ্জু এবং আরও যারা লিখছেন তাদের উপলক্ষর উদযাপনগুলোর ছবি আমাদের পাঠিয়ে দিতে পারেন। আর এই মুহূর্তে আপনাদের আরও কিছু আপডেট দিতে চাই, যেমন যারা জীবন জীবিকার তাগিদে, যেমন একজনের কথা জানছিলাম উপলক্ষর মাঝে যে অনেক দূরে আছেন, এরকম যারা দূরে থেকে আরও কাছে চলে আসতে চান বা কাছ থেকে দূরে চলে যেতে চান তাদের জন্য জানাতে চাই বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু একজনকে খুঁজছেন। তাদের পদের নামটিও বলে দিতে চাই, স্পেশালাইজড ডক্টর হিসেবে মেজর এবং এমসি শিক্ষাগত যোগ্যতা এফসিপিএস এবং এফআরসিএস এমডি অথবা সম্মান মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত। আবেদনের শেষ তারিখ কিন্তু 28 নভেম্বর, এবং বিস্তারিত জানতে হলে www.bdjobs.com এ লগ ইন করতে পারে। ব্র্যাক প্রতিষ্ঠান তারাও কিন্তু লোক খুঁজছেন, তাদের পদ হচ্ছে কমিউনিকেশনাল অফিসার। শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন সোশ্যাল সায়েন্সের উপর অনার্স এবং মাস্টার্স। আবেদন করার শেষ তারিখ 22 নভেম্বর 2015। বিস্তারিত যদি জানতে হয় তাহলে লগ ইন করতে হবে www.bdjobs.com এ। রেডিয়ান আইটি সলিউশন কিন্তু তাদের পিএইচপি ডেভেলপার হিসেবে একজনকে খুঁজছেন, যার শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার প্রকৌশলে ন্যূনতম বিএসসি, এবং আবেদনের শেষ তারিখ 22 নভেম্বর। বিস্তারিত জানতে হলে bdjobs.com এর সাইটে লগ ইন করতে পারে। তার পাশাপাশি হচ্ছে ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, তারাও কিন্তু লোক খুঁজছে ডেপুটি চিফ ফাইন্যান্স অফিসার। শিক্ষাগত যোগ্যতা তারা চেয়েছেন এএসসি, তার সাথে হচ্ছে এফসিএ তার, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 19 নভেম্বর, মানে আজকেই তাদের আবেদনের শেষ তারিখ। এবং আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনারা লগ ইন করতে পারেন www.bdjobs.com এ। সেভ দ্য চিলড্রেন কিন্তু একজনকে খুঁজছেন তাদের হিউম্যানিটেরিয়ান ট্রেনির হিসেবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে ইংরেজি, উন্নয়ন গবেষণা, আন্তর্জাতিক সম্পর্ক, সামাজিক বিজ্ঞান, দুর্যোগ ব্যবস্থাপনা বা প্রাসঙ্গিক বিষয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন হতে হবে, এবং আবেদনের শেষ তারিখ 21 নভেম্বর 2015। এবং আরেকটি প্রতিষ্ঠান যারা লোক খুঁজছেন তারা হচ্ছেন অ্যাডভান্স ডেভেলপমেন্ট টেকনোলজি। পদ হচ্ছে সিনিয়র ম্যানেজার অথবা ম্যানেজার সেলস এবং মার্কেটিং। শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ার, MBA, মাস্টার্স, এবং আবেদনের শেষ তারিখ 28 নভেম্বর 2015। বিস্তারিত যদি জানতে চান তাহলে লগ ইন করতে হবে www.bdjobs.com এ। আপনাদের অনেকগুলো আপডেট জানিয়ে দিয়েছি, অনেকগুলো চাকরির খোঁজ খবরও জানিয়ে দিচ্ছি। ঠিক এখন এই মুহূর্তে আপনাকে বলছি, টিভির সামনে যিনি অলসভাবে বসে আছেন পরিবারের মা কিংবা বোনের সাথে বা বাবার সাথে বা পরিবারের বিশেষ কোনো মানুষকে নিয়ে, একদমই দূরে কোথাও হারিয়ে যাবেন না। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরবো সাথে থাকবে অনেক অনেক ইনফরমেশনস। বিরতির পর সকালের বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত। এবং এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন তাদেরকে বলতে চাচ্ছি অনেকটুকু ইনফরমেশন কিন্তু মিস হয়ে গেছে, আর কিন্তু মিস করা যাবে না, কারণ সকালটাও মানে সূর্য উঠে গেছে, আমরা দুজন চলে এসেছি, তাহলে আর অপেক্ষা কোথায়? না, আমরা উঠে গেছি, তাহলে সূর্য কেন অপেক্ষা করবে? আমাদের একদম। দেখি আমাদের সাথেই সূর্য উঠে। আচ্ছা, এই মুহূর্তে আপনাদের আর অপেক্ষা করাতে চাচ্ছি না, আপনাদের একটা সুন্দর ছবি দেখাতে চাই, জল রঙে আঁকা। কেন দেখাচ্ছি, ছবিটা দেখে নিয়ে তারপর জানিয়ে দিচ্ছি।
কারণটা খুবই সাধারণ এবং এই রকমই ছবি আসলে আমরা আপনাদের কাছ থেকে আশা করছি। অনেক সময় বলেছি ছবি তুলে পাঠাতে পারেন অথবা নিজের হাতে আঁকা ছবিও পাঠাতে পারেন। তো এ ধরনের যদি কোনো প্রকৃতির ছবি পাঠাতে পারেন সেটা খুবই ভালো হয়। তো আপনার ছবি পাঠানোর জন্য তৈরি হতে থাকুন। আমি যেটা করতে চাই, আমি আমাদের নিউজ রুমে চলে যাচ্ছি। সেখানে আমাদেরকে হেডলাইন্স দেওয়ার জন্য তৈরি হয়ে আছেন ইমতিয়াজ মাশরাফি। তিনি আমাদেরকে জানিয়ে দেবেন হেডলাইন্সগুলো। শুভ সকাল মাশরাফি। শুভ সকাল রুনিয়া। জুবায়ের, আপনাকেও শুভ সকাল। দর্শক, আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। এদিকে ছিটমহল বিনিময়ের পর বাংলাদেশ অংশে আইন শৃঙ্খলা পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ সহ সব ক্ষেত্রে উন্নয়নের কার্যকর ব্যবস্থা নিচ্ছে সরকার। বুধবার সংসদে কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের প্রশ্নের জবাবে কথা বলেন এসব এলাকার নিরাপত্তা নিয়ে। জানান, একসময় ছিটমহলগুলোতে দুর্বৃত্তরা লুকিয়ে থাকলেও এখন আর সে সুযোগ নেই। পরিষদের ৭০তম অধিবেশনে তাই আগামী দিনগুলোতেও আমি এদেশের সকল মানুষকে সাথে নিয়ে তাদের উন্নয়নে ও অধিকার প্রতিষ্ঠা করবে। খ, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ২০০৪ সালে চ্যাম্পিয়ন অব দ্য করা হবে। ক, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সংসদ নিয়ে বিরূপ মন্তব্য করায় প্রচলিত আইনেই টিআইবি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব বলে জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত। অপমানসূচক বক্তব্যের জন্য সংস্থাটির নিবন্ধন বাতিল করা হতে পারে বলেও জানান তিনি। বুধবার সকালে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আইন বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সুরঞ্জিত সেনগুপ্ত। ছিন্ন হচ্ছে দীর্ঘদিনের বন্ধন। লালমনিরহাটের নাম নিবন্ধনকারী ৬৭ জন বিলুপ্ত ছিটের বাসিন্দা আজ যাচ্ছেন ভারতে। এরই মধ্যে সীমান্ত এলাকায় সম্পন্ন করা হয়েছে যাবতীয় প্রস্তুতি। সকাল 11:30টায় বুড়িমারি সীমান্ত দিয়ে তাদের ভারতে যাওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে স্থল সীমান্তে ব্যাপক প্রস্তুতি শেষ হয়েছে। এদিকে দীর্ঘদিনের ভিটেমাটি ছেড়ে যাওয়ায় বিলুপ্ত ছিটে এখন বিচ্ছেদের সুর। গত কদিন ধরেই তারা দীর্ঘদিনের প্রতিবেশীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন। ভিটেমাটি ছেড়ে যাওয়ার আগে বিদায় নিয়েছেন তাদের কাছ থেকে। জামায়াতের ডাকে সারা দেশে হরতাল চললেও এর কোনো প্রভাব দেখা যায়নি। হরতালকে কেন্দ্র করে কোথাও কোনো নাশকতার খবর পাওয়া যায়নি, এমনকি হয়নি কোনো পিকেটিংও। সকাল থেকেই স্বাভাবিক রয়েছে সব ধরনের যান চলাচল। বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা দূরপাল্লার গাড়িও রাজধানীতে প্রবেশ করেছে বিনা বাধায়। এদিকে নাশকতার আশঙ্কায় রাজধানীসহ সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সতর্ক অবস্থায় আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানী ঢাকায় অন্তত 16 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার সন্ধ্যা 6টা থেকে বৃহস্পতিবার ভোর 6টা পর্যন্ত ঢাকার বিভিন্ন সড়কে টহল দেন বিজিবি সদস্যরা। ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকসহ পুরো এলাকাকেই ঢেকে দেওয়া হয় বিশেষ নিরাপত্তা চাদরে। রাজধানীর বাইরেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর সোয়ারিঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানায় গত রাত 1:45টার দিকে বৈদ্যুতিক ট্রান্সমিটার বিস্ফোরণে ওই প্লাস্টিক কারখানায় আগুন লাগে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি, তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। স্থানীয়দের অভিযোগ, প্লাস্টিক কারখানাটি অবৈধ ছিল। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে রুনিয়া ও জুবায়েরের কাছে। ধন্যবাদ মাশরাফি আপনাকে আমাদেরকে নিউজ হেডলাইন্সগুলো জানিয়ে দেওয়ার জন্য এবং সেই সাথে আমাদের নিউজ পরিবারকে শুভ সকাল। একদমই, নিউজ স্টুডিওতে যখনই মাশরাফির কাছে যাই একগুচ্ছ হাসি আর একগুচ্ছ ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করে দেয়, এই জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আর এই মুহূর্তে আরেকটা মানুষের সাথে যুক্ত হব। অনেকক্ষণ স্টুডিওর মাঝে আছে রুনি, একটু স্টুডিওর বাইরে যেতে চাই, কারণ আমার প্রিয় নগরী সিলেট থেকে একটু ঘুরে আসতে চাই। অনেকদিন সিলেট দেখা হয় না, যে সরাসরি যুক্ত হচ্ছি প্রত্যুষ তালুকদারের সাথে, আমাদের সহকর্মী, কারণ তিনি আমাদের জন্য এক বিশেষ উপস্থাপনা রেখেছেন। শুভ সকাল প্রত্যুষ। হ্যাঁ, শুভ সকাল জুবায়ের। আপনি জানেন আজকে বিশেষ একটা কারণে হরতাল ডাকা হয়েছে, কিন্তু আসলে প্রতিদিন সকাল হচ্ছে আর কাজের প্রয়োজনে মানুষ কিন্তু অনেক বাধাকেই উপেক্ষা করছে এবং তার জীবন এবং জীবিকার তাগিদে মানুষ কিন্তু অনেকটাই ঘর ছেড়ে বেরিয়ে এসেছে। যেমনটি আমি এখন রয়েছি সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল, কদমতলী টার্মিনালে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই অনেক যাত্রীরা আসলে এখানে এসছে, অনেক যানবাহন হয়েছে। মানুষের ব্যস্ততা কিন্তু ঘুম থেকে উঠে প্রতিদিনের জীবন চলার যে তাগাদা সেটা কিন্তু থেমে নেই, সেটা কিন্তু চলছে। মানুষ বেরিয়ে যে যার প্রয়োজনে। আর এখানে বিভিন্ন বাস টার্মিনাল তো নিশ্চয়ই বিভিন্ন ধরনের পেশাজীবীর মানুষের, বিভিন্ন ধরনের যাত্রীর পাশাপাশি বিভিন্ন যারা এই টার্মিনাল কেন্দ্রিক জীবনযাপন করেন, অর্থাৎ যারা পরিবহন শ্রমিক রয়েছেন, যারা
এখানে ছোট্ট দোকানদার রয়েছেন, ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু সকাল থেকেই তাদের কাজকর্ম শুরু করে দিয়েছেন। তো আমরা ঠিক এখন রয়েছে একটি ব্যস্ত চায়ের স্টলে, এবং সেই চায়ের স্টলে আরেকটি বিশেষত্ব হচ্ছে শীত এসে গেছে এবং শীতের সাথে কিন্তু চায়ের পাশাপাশি যারা রয়েছেন ক্রেতা তাদেরকে এখন দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের পিঠা, তাদের জন্য আসলে ব্যবস্থা রাখা হয়েছে। তো এখানে যিনি চা স্টলের মালিক রয়েছেন তার সাথে একটু আমরা কথা বলবো। আচ্ছা চাচা, আপনার নাম কি? আমার নাম আব্দুর রহমান। আপনি তো এখন শীতের শুরু হয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি চায়ের পাশাপাশি আপনার পিঠার পসরা সাজিয়ে বসেছেন। কেমন আসলে এটা বিক্রি হচ্ছে কেমন? মোটামুটি খারাপ হয় না, ভালোই হইতেছে। আচ্ছা আচ্ছা, প্রতিদিন কতটি পিঠা বিক্রি হয়? ওই মানে 1000-2000 টাকা বেশি। 1000-2000 টাকার? আচ্ছা আচ্ছা, কি কি পিঠা আপনি তৈরি করেন? জি, খালি একই চিতল পিঠা আর কিছু। চিতল পিঠার সাথে কি কি আপনার আমরা দেখতে পাচ্ছি 2-3 রকমের মশলা দিয়ে আপনারা খাওয়াচ্ছেন, তো কি কি মশলা থাকে? শুটকির সাথে আচ্ছা আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি শীতের সাথে সাথে আসলে উনি ছোট ছোট এরকম যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু তাদের ব্যবসার ধরনটাও অনেকটা পরিবর্তন করেন চাহিদা অনুযায়ী। তো এখানে যে চিতল পিঠা উনি তৈরি করছেন, আমরা দেখতে পাচ্ছি চমৎকার গরম গরম চিতল পিঠা খাওয়ার জন্য কিন্তু অনেক লোকজন আসলে ভিড় করছেন। যারা এই টার্মিনাল কেন্দ্রিক যারা রয়েছেন তারা কিন্তু ভিড় করছেন সকালবেলা গরম চিতল পিঠা খাওয়ার জন্য। আমরা একটু দেখবো এই চিতল পিঠা গুলো আসলে শীতের স্বাদই অন্যরকম, একদম শীতের সকালে এরকম ধোঁয়া তোলা পিঠাগুলো। তো আমি আরেকটু চাচার সাথে কথা বলবো। আচ্ছা, আপনি কখন উঠতে হয়? আপনি তো এই আয়োজন করতে হলে সকালে কখন উঠতে হয়? সকাল না, সারা রাত্রে আছে। আমি 24 ঘন্টা চলা। আপনি সারা রাত্রে থাকেন 24 ঘন্টা। তো এই দোকানে যিনি যে কথাটি বলছিলেন তিনি আসলে রাত থেকেই তার কাজকর্ম শুরু করেন এখানে, এবং সারা রাত এখানে, যেহেতু এটা টার্মিনাল এলাকা, সারা রাত এখানে তিনি কাজ করেন এবং সকাল পর্যন্ত, অর্থাৎ পুরোটা সময় তাকে দিতে হয়। এবং ঠিক এইভাবে আসলে অনেকের জীবনযাত্রা বয়ে চলে এই টার্মিনাল কেন্দ্রিক, এবং প্রত্যেকেই আসলে দেখা যায় যে যার প্রয়োজন অনুযায়ী, সময় অনুযায়ী কিন্তু ঘরে বসেই মানুষের জীবনের চাকা ছুটে চলছে। জুবায়ের, ধন্যবাদ প্রত্যুষকে, যেহেতু সে বলেছে। আর রুনিয়ার কি যেন বলার আছে? ধন্যবাদ প্রত্যুষিত। এবং এইভাবে আমার মনে হচ্ছে পিঠাটা দিয়ে যদি সত্যি ওই সিলেটের যে ফেভারিট মাংস যেটা আসলে আপনাদের আছে সেটা যদি খাওয়া যেত এই সকালবেলা, খুবই ভালো হতো। সাতকরা দিয়ে, যেটা আপনি ঈদের সময় দেখিয়েছিলেন আমাদেরকে বাড়ি বাড়ি ঘুরে, তাহলে খুবই ভালো হতো। ধন্যবাদ প্রত্যুষিত আপনাকে আরেকবারও। প্রত্যুষকে বিদায় জানাচ্ছি। আর রুনিয়াকে বলছি, রুনিয়া এই খাওয়ার যেহেতু একটা প্রসঙ্গ এসছি, মানে তুমি তো মানে এই যে আমাকে যে প্রতিদিন পিঠা বানিয়ে এনে খাও, এটার জন্য কিন্তু তোমাকে কখনোই ধন্যবাদ দেওয়া হয়নি, এই জন্য কিন্তু তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ জুবাইর, অনেক উদার মনের মানুষ, তিনি আমাকে ধন্যবাদ দিয়ে দিল। কিন্তু সকালে নাস্তার যদি আপনি চিন্তা করতে চান, এই পিঠা হতে পারে, আরেকটা রুটি হতে পারে। প্রতিদিন যে রুটি খাই সেই রুটির বাইরে রুমালি রুটি। তো রুমালি রুটিটা কীভাবে তৈরি করতে হবে সেটির মধ্যে আপনাদেরকে দেখে এবং জানিয়ে দিচ্ছি। আজ আপনাদের জন্য দেখাবো কেমন করে রুমালি রুটি বানাবেন। শুরুতেই বলছি রুমালি রুটি তৈরিতে যা যা লাগবে। আটা 1 কাপ, ময়দা 2 কাপ, বেকিং সোডা 2 থেকে 3 চিমটি, লবণ 1 টেবিল চামচ, তেল 1 থেকে 2 টেবিল চামচ এবং পানি আধা কাপ। প্রথমে আটা, ময়দা, বেকিং সোডা, লবণ, তেল ও পানি ভালোভাবে মিশিয়ে খামি বানিয়ে নিন। খেয়াল রাখবেন খামিটি যতটা নরম হবে রুটিও ততই ভালো হবে। খামি বানানো শেষ হয়ে গেলে এটিকে 15 থেকে 20 মিনিট ঢেকে রাখতে হবে। এবার হাতে অল্প একটু তেল দিয়ে আবার খামিটিকে মিশিয়ে নিন। মিশানো হয়ে গেলে একদম পাতলা করে একটু বড় মাপের রুটি বেলুন। এরপর গরম একটি তাওয়াতে ভেজে নিলেই রুমালি রুটি পরিবেশনের জন্য প্রস্তুত। তো আজকে সকালে নাস্তায় হয়ে যাক একটু রুমালি রুটি। যেই রুটিটি প্রতিদিন বানাচ্ছেন সেটা আরেকটু বড় করে বানিয়ে ফেলেন এবং তাওয়ার উল্টো দিকে করে এটাকে সেঁকে নিতে হবে। মানে উল্টো দিকে কেন, এটাকে জানতে চাই। অনেক বড় হয় রুটিটা, সেটা। তার মানে কবে বানিয়ে খাচ্ছ?
সেটা আমি পরে জানাচ্ছি। এই মুহূর্তে যেটা করছি, প্রথমে একটি বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরে আসবো তখন সাথে আমাদের থাকছে সাথে অনেক অনেক আপডেট, আপনারাও সাথে থাকবেন, এটাই প্রত্যাশা। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে। যারা সাথে আছেন, সাথে থাকছেন এবং যারা নতুন যুক্ত হচ্ছেন তারাও সাথে থাকবেন, এটাই প্রত্যাশা। এবং তার পাশাপাশি আমাদের যতগুলো আপনাদের কাছে দেয়ার মানে হয় না, আমাদের ইনফরমেশন আছে এবং আপনাদেরকে যতগুলো ওয়াদা করেছি সবগুলোই পূরণ করব। এই মুহূর্তে যেটা করতে চাচ্ছি, আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে আকাশ বাতাসের কি খবর, সেটা আমি তো জানিয়ে দেবো না, দেবে রুবি। তো রুবির কাছে চলে যাচ্ছি। শুভ সকাল রুবি। এবং সেই সাথে রবিকে শুভ সকাল জানানোর পর একটু জানতে চাই স্বনামধন্য আসলে মানে ঘটনাটা কি, একটু জানিয়ে দিবে আজ। আচ্ছা যাক, শুভ সকাল। যেই একটা মিটার নিয়ে আমি শুভ সকাল বলছিলাম রুনিয়াকে, আর তুমি মাঝখানে আবার বাগরা বসালে। যাই হোক, যে কারণে তোমার প্রশ্নটা ছিল জুবায়ের, যে আমি কেন স্বনামধন্য বলি, এটা তো খুবই একদম কি বলবো, একটা মানে একদম পানির মতো সরল একটা জিনিস। সবাই জানে যে আমি স্বনামধন্য আবহাওয়া বালিকা রুবি। স্বনামধন্য, স হচ্ছে নিজের, নাম তো বুঝোই, আর ধন্যও বুঝো। তার মানে হচ্ছে নিজের নাম নিয়ে নিজেই যে ধন্য। আমি আমার নাম নিয়ে, আমাকে নিয়ে, আমার গুণ নিয়ে এতই ধন্য, এই জন্যই আমি বলি স্বনামধন্য। কেউ ধন্য হোক আর না হোক, আমার কেন জানি মনে হয় আমি খুব ভালো মাপের একজন প্রেজেন্টার। আচ্ছা যাই হোক, ওয়েলকাম জানাচ্ছি এই ভালো মাপের প্রেজেন্টার আপনাকে। আজকে ভালো একটা খবর দিব, তার কারণ হচ্ছে সারা বাংলাদেশে যেহেতু শীত বাড়ছেই, তাই পুরো বাংলাদেশকেই আজকে একই চাদরে মুড়িয়ে দিয়েছে প্রকৃতি। আর সেই চাদরখানা হচ্ছে শীতের চাদর। একদম ঠিক কুয়াশার চাদরে শীতকে অনেকখানি কন্ট্রোল করার একটা চেষ্টা চলছে, কিন্তু তাতে বোধহয় শীত বেড়েই যাচ্ছে। এমনিতে সারাটা দিন আজকে সানি ওয়েদার থাকবে, রৌদ্রোজ্জ্বল একটি দিন পাবেন সবাই। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর সবাই, এবং সেই সাথে ময়মনসিংহ। তবে সকালটা শুরু হয়েছে খুবই ইন্টারেস্টিং, এই ব্যাপারটা ছিল প্রত্যেকটা বিভাগে কুয়াশাচ্ছন্ন একটি সকাল দিয়ে। যাই হোক, বাকি দিনগুলো আপনি রৌদ্রের আলো দিয়ে সকালের কুয়াশায় যে ঠান্ডাটা হয়েছিলেন সেগুলো কাটিয়ে যাবেন পুরো শীতের সময়ের বাকি দিনগুলো আর কি বলছিলাম। সেই শুভকামনায় আপনাকে এবার জানিয়ে দেব গতকালকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায় ছিল, কত ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে এবং তা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে, ছিল 18.4 ডিগ্রি সেলসিয়াস। আজকে সূর্যোদয় যা হয়ে গেছে ঠিক 6টা বেজে 16 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা বেজে 11 মিনিটে। এবার বিভাগীয় শহর ঢাকা, সর্বোচ্চ তাপমাত্রা 28.5, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম সর্বোচ্চ 28.4 এবং সর্বনিম্ন 21.5 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী বিভাগ রাজশাহীতে আজকে 31.2 এবং সর্বনিম্ন 18.4 ডিগ্রি সেলসিয়াস। রংপুর সর্বোচ্চ 28.2 এবং সর্বনিম্ন 19.5 ডিগ্রি সেলসিয়াস। খুলনা সর্বোচ্চ 27 এবং সর্বনিম্ন 22.6 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল সর্বোচ্চ 27 এবং সর্বনিম্ন 22.5 এবং সবশেষে সিলেট, সেখানে আজকে 29.1 এবং সর্বনিম্ন 20.4 ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে, ওয়েদার ফোরকাস্ট তাই বলছে। রুনিয়া, জুবায়ের, আজকের জন্য এই ছিল ওয়েদার ডিটেলসে, এবং হোপফুলি মানে দিনের বাকি সময়টুকু তোমরা অনেক ভালো কাটাবে, সেই শুভকামনায় স্বনামধন্য রুবি। শুভ সকাল আরও একবার। ধন্যবাদ রুবিকে, এবং আমি আশা করি প্রতিটি মানুষ যেন নিজের নামকে নিয়ে নিজেই গর্ববোধ করতে পারে এবং সেটা থেকে তার যত পজিটিভ এনার্জি তৈরি হবে সেটা দিয়ে আসলে সেই সফলতা পাওয়াটা খুব একটা কষ্টের কিছু হবে না। একদমই তাই। আর রুবির এত সুন্দর স্বনামধন্যের ব্যাখ্যা পেয়ে আর কি বলবো, আমি তো ব্যক্তিগতভাবে রুবির অনেক 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 বড় ফ্যান। আর এই যে সকালবেলা যে 5 মিনিটের চার্জ আপ সে আমাকে দিয়ে যায়, এই এনার্জি বুস্ট নিয়ে কিন্তু সারাদিন পার করে দেয়। একদম। তো যেভাবে আমাদের কথাতে ইন্সপায়ার হয় আপনারা প্রতিদিন সকালে বেরিয়ে পড়েন এবং সুন্দর সুন্দর ছবি তুলে আমাদেরকে পাঠান সকালে এবং সারাদিনের যে কোনো মুহূর্তে, তো ঠিক সেভাবেই আজকে যশোর থেকে মোল্লা মাহবুব পাঠিয়েছেন মাছ শিকারী নামে শিরোনাম দিয়ে একটি ছবি, দেখে আসি। অসাধারণ, অসাধারণ।
একদম দিগন্ত ছোঁয়া সেই যে ক্ষেত দেখা যাচ্ছে এবং তার পাশ থেকে একটা খাল অথবা নদী, খালের মতন বয়ে যাচ্ছে। সত্যি মোল্লা মাহবুব, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ছবি আমাদেরকে এই পাঠানোর ছবিটা জন্য। দেখে আমার একটা গানের কথা মনে পড়ে, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, ভুলে গেছি। যদি গান গাইতে পারতেন তাহলে বেশ হতো। যাই হোক, আপনাদের জন্য আজ দিনটিকে যেভাবে সাজিয়েছি, আজ সারাদিন যে আয়োজনগুলো আমাদের থাকছে সেই আয়োজনগুলোর খবর একটু আপনাদের জানিয়ে দিতে চাই। যেমন 6:30 দেখতে পারবেন ইনসাইড বিজনেস, সেই সাথে রাত 8:30 দেখতে পাবেন প্রিয় তারকাদের খোঁজ খবর নিয়ে আমাদের সর্বশেষ আপডেট, নিউজের আপডেট, তাদের খবরের আপডেট, নাটকের আপডেট, সিনেমার আপডেট, আর তা হচ্ছে লাক্স শোবিজ টুনাইট। তার পাশাপাশি রাত 9:20 আপনারা দেখতে পাবেন দ্য ওয়ার্ল্ড দিস উইক। এরপরে রাত 11টার সময় দেখতে পাবেন সমসাময়িক ঘটনা নিয়ে আমাদের টক শো 24 ঘন্টা। আর তার সাথে তো আমাদের প্রতি ঘন্টাতে আপনাদের জন্য থাকছে নিউজের সর্বশেষ আপডেটগুলো। এবং তার পাশাপাশি হচ্ছে আমাদের পুরোটা দিন জুড়ে অনেকগুলো আয়োজন আপনাদের জন্য থাকে। এবং এই মুহূর্তে যারা সত্যিই ভাবছেন যে সকালে নাস্তায় রুমালি রুটি এখন করা সম্ভব না, কিন্তু একটা যদি সহজ কোনো চটপট নাস্তার একটি রেসিপি রুনি আপা আজকে সকালে দিতে পারতো তাহলে খুব ভালো হতো। যেমন চাওয়া তেমন পাওয়া, দিয়ে দিচ্ছি। সকালের নাস্তা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হিসেবে বিবেচিত হয়, কেননা সকালের ভালো নাস্তা সারাদিনের ভালো কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সেই নাস্তাই যদি করা হয় ডিমের সাথে, তাহলে তো কথাই নেই। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা বলেছেন সকালের নাস্তায় নিয়মিত ডিম খেলে স্মৃতিশক্তি বাড়ে। আর এবারের আয়োজনে আমরা নিয়ে আসছি সকালে ডিমের একটি রেসিপি, যা দেখে আপনার মনে হবে যত ব্যস্তই থাকুন না কেন চোখের সামনে পড়লে না খেয়ে থাকতে পারবেন না। রেসিপিটা দেখতে একটু জটিল, তবে বানানো একদম সহজ। কয়েকবার চেষ্টা করলে আপনিও বানাতে পারবেন এগ ইন ব্রেড। এর জন্য প্রয়োজন পড়বে 1 পিস ব্রেড, একটি ডিম, বাটার, তেল, গোল কুকি কাটার। ব্রেডটিতে প্রথমেই বাটার মাখিয়ে ঠিক মাঝখানে গোল কুকি কাটার দিয়ে কেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ব্রেডটা ঠিক মতো কাটে। এরপর একটি ননস্টিক ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল ঢেলে গরম করতে হবে। এরপরে বাটার লাগানো ব্রেডটি প্যানে দিতে হবে। তারপরেই সাবধানে ব্রেডের কাটা অংশে ডিমটি ভেঙে ছেড়ে দিন। স্বাদ মতন লবণ দিয়ে দিন এর মধ্যে। এরপর একে একে ফ্রাই হবার জন্য কিছুক্ষণ রেখে দিন। এবার ব্রেডটিকে খুব সাবধানে ডিম সহ প্যানে উল্টে দিতে হবে, যাতে এর ওপরের অংশ ফ্রাই হয়। আগের মতো এবারও কিছুক্ষণ রেখে দিন ফ্রাই হবার জন্য। যদি কুসুম নরম রাখতে চান তাহলে ব্রেডের মাঝখানে আলতো করে হাত দিয়ে চেক করে নিতে পারেন, আর সেই হিসেবেই একে ফ্রাই করে নিতে পারেন। ফ্রাই হওয়া শেষ হয়ে গেলেই আপনার কাজ শেষ। ঝামেলা ছাড়াই খুব অল্প সময় তৈরি হয়ে গেল এগ ইন ব্রেড। আশা করি সবাই এই মজার খাবারটি বাসায় ট্রাই করবেন। না, রুনিয়া কত ঝটপট হয়ে গেল। মানে এত সুন্দর করে রুনিয়া বলে দিল যে রুনি আপা আজ কি দেখে। ধন্যবাদ রুনি আপা, আজকে থেকে আপনার একটা নতুন নাম আপা, আপনি হচ্ছে আমাদের নাস্তা আপা। যাই হোক, একদম মজা করছিলাম। আপনাদের যাদেরই চটজলদি দিন শুরু করতে হয়, এরকম বুস্ট আপ এনার্জি, বুস্ট আপ একটা দিনের শুরুর জন্য যা করতে হবে, এরকম চটজলদি কিন্তু আপনাদের ব্রেকফাস্ট করে নিতে হবে। আর ব্রেকফাস্ট যদি না করা হয় তাহলে দিনের প্রথম অংশের যে এনার্জিটুকু প্রয়োজন সেই এনার্জিটুকু কিন্তু ঘাটতি থেকে যাবে, যা প্রভাব ফেলবে আপনার পরবর্তী কাজগুলোতে, পরবর্তী সময়গুলোতে। তাই দিনের শুরুতে আমরা অনেকেই অবহেলা করি, বাড়ি থেকে বেরিয়ে যাই, না খেয়ে বেরিয়ে যাই। এটা কিন্তু একদমই পরিহার করতে হবে। এবং সবাই যারা মুটিয়ে যাওয়া নিয়ে কমপ্লেন করেন তাদেরকে আমি বলতে চাই, এটা খুবই সহজ একটা টিপস আপনারা যদি মাথায় রাখেন। দিনের শুরুটা হবে একটা হেভি ব্রেকফাস্ট দিয়ে, পাওয়ার ব্রেকফাস্ট দিয়ে। দুপুরে খাবারটা করবেন হালকা এবং রাতে একদমই অল্প। তো যদি এই ফর্মুলাটাকে ফলো করতে পারেন তাহলে মুটিয়ে যাওয়ার টেনশন তো একদমই করতে হবে না, এবং তার সাথে সাথে আপনার এনার্জির কখনোই কোনো কমতে হবে না। ঠিক আমাদের মতন যেভাবে আমরা সকালবেলা চার চাপড় হয়ে চলে আসি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। না, আমি খুব ভাগ্যবান, আমার জন্য রুনিয়া প্রতিদিন কিছু না কিছু রান্না করে নিয়ে আসে। আপনাদের এরকম ভাগ্যবান হতে হবে, আপনাদের অপেক্ষা করতে হবে কেউ সকালবেলা প্রস্তুত করে দেওয়ার জন্য। যাই হোক, আজকের মতো বিদায় নিব, সময় হয়ে গেছে প্রায় বাড়ি ফেরার, কারণ সংবাদ সারা দেশের জন্য অপেক্ষা করছে নিউজ হেডলাইন্স নিয়ে আপনাদের জন্য। আজকে আমরা বিদায় নিচ্ছি, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ সারা দেশ দেখার। আর একটা কথা তো বারবার প্রতিদিন করে বলতে চাই, দেশ দেশের বাইরে যেখান থেকে যুক্ত আছেন, যেখানে আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং ইম্পর্টেন্টলি হাসতে থাকুন। শুভ সকাল।